17 জানুয়ারি 2025 সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণ মান ছিল 80 এবং সময় ছিল 90 মিনিট। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে অর্থ সহ বাক্য রচনা করুন। সপ্তমে চড়া এর অর্থ হচ্ছে চরম উত্তেজনা বা প্রচণ্ড রেগে যাওয়া। এইসব অনাচার দেখলে আমার মেজাজ সপ্তমে চড়ে যায়। কেচে গণ্ডুস এর অর্থ হচ্ছে পুনরায় আরম্ভ করা বা পুনরায় শুরু করা। অঙ্কটির শুরুতেই ভুল করেছো, এখন কেচে গণ্ডুস করতে হবে। গৌরীদান এর অর্থ হচ্ছে বাল্যবিবাহ। শোয়েব গৌরীদান করে আইন অমান্য করেছে, তার শাস্তি হওয়া উচিত। শরতের শিশির এর অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু। টাকা পয়সা হলে শরতের শিশিরের অভাব হয় না। কাঞ্চনমূল্য এর অর্থ হচ্ছে অতি উচ্চ মূল্য। খাঁটি সোনা সবসময় কাঞ্চনমূল্যে বিক্রি হয়। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। সার্বভৌম এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সর্বভূমি যোগ মূর্ধন্য শয় নয়। ষোড়শ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শট যুক্ত 10। এখানে ট এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে। পর্যালোচনা এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরি যুক্ত আলোচনা। তুলক এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে দ্বীপ যুক্ত লোক। এখানে ব এর নিচেও একটা হলন্ত চিহ্ন বসবে। সংবিধান এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযুক্ত বিধান। এখানে ম এর নিচেও একটা হলন্ত চিহ্ন বসবে। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন। যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত এর এক কথায় প্রকাশ হচ্ছে নৈয়ায়িক। বিপরীত শব্দ লিখুন। সন্ন্যাসী এর বিপরীত শব্দ হচ্ছে গৃহী। আকাশ শব্দের দুইটি সমর্থক শব্দ লিখুন। আকাশ এর দুইটা সমর্থক শব্দ হচ্ছে গগন, আসমান। কারক ও বিভক্তি নির্ণয় করুন। কালির দাগ সহজে মোছে না। এখানে কালির কোন কারকে কোন বিভক্তি, অর্থাৎ কিসের দ্বারা তৈরি দাগ বা কিসের দ্বারা দেওয়া দাগ সহজে মোছে না। কালির দাগ, কালি হচ্ছে এখানে যন্ত্র বা সহায়ক বা উপায়। তাহলে কালি হচ্ছে এখানে করণ কারক এবং এখানে এই র বা ষষ্ঠী বিভক্তি আছে, তাহলে এটা হচ্ছে করণে ষষ্ঠী। মুমূর্ষু শব্দের সঠিক বানান লিখুন। মুমূর্ষু শব্দের সঠিক বানান হচ্ছে ময়হস্যু ময় দীর্ঘ মূর্ধন্য শয় রেফ রস্যু, মুমূর্ষু। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে 15টি বাক্যের মধ্যে একটি অনুচ্ছেদ লিখুন। বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে করণীয়। বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে করণীয় এই বিষয়টার উপরে 15টি বাক্যের একটি অনুচ্ছেদ লিখতে হবে। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে অনুবাদ করতে হবে। আমি এইমাত্র পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলাম। আই হ্যাভ এন্টার্ড দ্য এক্সাম সেন্টার জাস্ট নাও। অন্যের দোষ ধরা সহজ। ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স। আমি সপ্তাহে 2 বার বাজারে যাই। এটার অনুবাদ হচ্ছে আই গো টু মার্কেট টুয়াইস এ উইক। আমি এক কথার মানুষ। আই অ্যাম এ ম্যান অফ ওয়ার্ড। লাইনটি কেটে দাও। পেন থ্রু দ্য লাইন। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অর্থাৎ নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে উপযুক্ত শব্দ ব্যবহার করে। হি উইল স্টিক ড্যাশ নাথিং। হি উইল স্টিক টু নাথিং, অর্থাৎ সে কোনো কিছুই আটকে রাখবে না। স্টিক টু মানে হচ্ছে দৃঢ়ভাবে লেগে থাকা। আই হ্যাভ নো অ্যাম্বিশন ড্যাশ ফেম। আই হ্যাভ নো অ্যাম্বিশন ফর ফেম, অর্থাৎ আমার নামের জন্য কোনো উচ্চাশা নেই। ফরচুন স্মাইলস ড্যাশ দ্য ব্রেভ। ফরচুন স্মাইলস আপন দ্য ব্রেভ, অর্থাৎ ভাগ্য সবসময় সাহসীদের পক্ষে থাকে। অলওয়েজ গার্ড ড্যাশ ডেঞ্জার। অলওয়েজ গার্ড এগেনস্ট ডেঞ্জার, অর্থাৎ সর্বদা বিপদ থেকে
রক্ষা করুন। দ্য টাইটানিক স্যাঙ্ক ড্যাশ 1972 এডি। দ্য টাইটানিক স্যাঙ্ক ইন 1972 এডি। অর্থাৎ টাইটানিক 1972 খ্রিস্টাব্দে ডুবেছিল, যদিও টাইটানিক বাস্তবে ডুবেছিল 1912 সালে। এখানে প্রিন্টিং মিস্টেক হতে পারে। 7 নাম্বার কোশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িংস, অর্থাৎ যে ফ্রেজ বা ইডিয়মসগুলো দেওয়া থাকবে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। অনস ইন এ হোয়াইল মানে হচ্ছে মাঝে মধ্যে বা মাঝে মাঝে। আই অনলি সি হার এভরি অনস ইন এ হোয়াইল অ্যাট স্কুল। হোয়াইট এলিফ্যান্ট এর অর্থ হচ্ছে মূল্যবান কিন্তু অকেজো। হি ইজ এ হোয়াইট এলিফ্যান্ট ইন দিস অফিস। এগেনস্ট দ্য রেইনি ডে এর অর্থ হচ্ছে দুর্দিনের প্রতিকূলে। উই শুড সেভ সামথিং এগেনস্ট এ রেইনি ডে। ইন এ নাটশেল মানে হচ্ছে সংক্ষেপে। টেল দ্য স্টোরি ইন এ নাটশেল। সাইন ডাই এর অর্থ হচ্ছে অনির্দিষ্টকালের জন্য। প্রসিডিংস ওয়ার অ্যাডজর্ন সাইন ডাই। 8 নাম্বার কোশ্চেনটি হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন স্টুডেন্ট পলিটিক্স উইদিন 10 সেন্টেন্সেস, অর্থাৎ ছাত্র রাজনীতি বা স্টুডেন্ট পলিটিক্স নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে 10 সেন্টেন্সের মধ্যে। 9 নম্বরে গণিত অংশ থেকে কোশ্চেন এসেছিল, একটি সরল কোণের মান কত? একটি সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। 3 ফুট পর পর একটি করে গাছের চারা রোপণ করলে 27 ফুট দৈর্ঘ্যের রাস্তায় দুই ধারে মোট কতটি গাছের চারা রোপণ করা যাবে? এখানে বলা আছে যে রাস্তার দুই ধারে কতটি চারা রোপণ করা যাবে। আমরা প্রথমে রাস্তার এক ধারে কতটি চারা রোপণ করা যাবে সেটা বের করে নেব। আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে একটা রাস্তা, এর এক পাশ। তাহলে এখানে প্রথমে এই 3 ফুট দূরত্বে গাছের সংখ্যা হচ্ছে একটি, এরপরে আরও 3 ফুট অর্থাৎ 6 ফুট দূরত্বে গাছ হচ্ছে দুইটি, এরপরে আরও 3 ফুট দূরত্বে অর্থাৎ 9 ফুট দূরত্বে গাছ হচ্ছে তিনটি। এভাবে এই 12 ফুট দূরত্বে গাছের সংখ্যা হচ্ছে 4টি। তাহলে এভাবে যদি আমরা আসি তাহলে এই 27 ফুট দূরত্বে গাছ হবে 9টি, অর্থাৎ এই 27কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 9টি। এবং এই শুরুতে যে একটি গাছ ছিল এই গাছটা এর সাথে যোগ করতে হবে, তাহলে এই এক পাশে টোটাল গাছ হচ্ছে 10টি। তাহলে দুই পাশে মোট গাছ লাগবে আমাদের 10 গুণ 2 অর্থাৎ 20টি, অর্থাৎ দুই পাশে মিলে মোট 20টি চারা রোপণ করা যাবে। 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি? 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি, 11, 13, 17 এবং 19। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রস্থ 8 মিটার হলে পরিসীমা কত? তাহলে এই বর্গক্ষেত্রে প্রস্থ আমাদের দেওয়া আছে 8 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে এর 3 গুণ অর্থাৎ 24 মিটার। প্রস্থ 8 মিটার হলে দৈর্ঘ্য 24 মিটার। তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমা কত? পরিসীমা সমান আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ প্রস্থ প্লাস দৈর্ঘ্য মিলে হচ্ছে 32 এবং এর সাথে 2 গুণ দিলে হয় 64 মিটার। এই আয়তকার ক্ষেত্রের পরিসীমা। ধারার পরের সংখ্যাটি লিখুন। 3, 4, 7, 11 এই ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে? এখানে এই 3 যোগ 4 সমান হচ্ছে 7, এই 7 যোগ 4 সমান হচ্ছে 11। তাহলে পরের সংখ্যাটি হবে 11 যোগ 7 সমান হচ্ছে 18। 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে, একটি 20% লাভে এবং অপরটি 20% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত টাকা লাভ বা লোকসান হয়েছে? এখানে 3600 টাকা করে দুইটি চেয়ার বিক্রয় করা হয়েছে, তাহলে চেয়ার দুইটার মোট বিক্রয় মূল্য হচ্ছে 3600 গুণ 2 অর্থাৎ 7200 টাকা। এখন আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো লাভ নাকি লোকসান হয়েছে। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। আমরা ধরে নিলাম যে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে এই বিক্রয় মূল্য 120 টাকা হলে এর ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য যখন এই 3600 টাকা তখন এর ক্রয় মূল্য হচ্ছে 3600 গুণ 100 বা 120 অর্থাৎ
3,000 টাকা। যেহেতু একটা চেয়ার লাভে বিক্রয় করা হয়েছে এবং একটা লোকসানে, তাই দুইটার ক্যালকুলেশন আলাদাভাবে করে নিতে হবে। এবং 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, অর্থাৎ 100 মাইনাস 20 টাকা। আমরা ধরে নিলাম যে এরও ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 3600 টাকা হলে এর ক্রয় মূল্য আমরা পাচ্ছি 4500 টাকা। অর্থাৎ মোট দুইটার ক্রয় মূল্য হচ্ছে 7500 টাকা। এবং চেয়ার দুইটি মোট বিক্রয় করা হয়েছে 7200 টাকায়। তাহলে যেহেতু ক্রয়মূল্য থেকে বিক্রয় মূল্য অনেক কম, তাহলে আমরা বলতে পারবো যে এখানে লোকসান হয়েছে। এবং কত টাকা লোকসান হয়েছে সেটা হচ্ছে এই ক্রয়মূল্য মাইনাস বিক্রয় মূল্য, অর্থাৎ 7500 মাইনাস 7200, অর্থাৎ 300 টাকা লোকসান হয়েছে। এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল 0 হলে দেখান যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল 2। প্রথমে এই অংশ থেকে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল 0। এখান থেকে এই 2a কে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম এবং উভয় পক্ষে a দ্বারা ভাগ করব। তাহলে a স্কোয়ার প্লাস 1 বাই a ইকুয়াল 2a বাই a, অর্থাৎ a কাটা যাবে, থাকবে 2। এখান থেকেও যদি ভাগ করি তাহলে a স্কোয়ার বাই a সমান হচ্ছে a প্লাস 1 বাই a, আলাদা করে লিখলাম, ইকুয়াল 2। এখন আমরা এই লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। লেফট হ্যান্ড সাইড হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। এটাকে আমরা ভেঙে লিখতে পারি a স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন এটা আমার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রে পড়লো। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটাকে আমরা a ধরে নিলাম এবং এটাকে ধরে নিলাম b। তাহলে এখানে হবে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1 বাই a স্কোয়ার। এখানে a স্কোয়ার কাটা যাবে, শুধু থাকবে 2। তাহলে এখানে থাকলো a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2। এখন শুধুমাত্র এই অংশটুকুকে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রে ফেলতে পারবো। এটা হচ্ছে a এবং এটা হচ্ছে b। তাহলে এটা আমরা লিখতে পারবো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ a প্লাস 1 বাই a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab, a ইন্টু 1 বাই a। তাহলে এখানে a কাটা যাবে, শুধুমাত্র থাকবে 2, অর্থাৎ a প্লাস 1 বাই a তার হোল স্কোয়ার মাইনাস 2 ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে এখানে a প্লাস 1 বাই a এর মান আমরা আগেই বের করে নিয়েছিলাম 2। এই 2 এখানে বসালে হবে 2 স্কোয়ার মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। এখানে 4 মাইনাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস 2। তাহলে 4 মাইনাস 2 ইকুয়াল 2। তাহলে এখানে আমরা লেফট হ্যান্ড সাইড সমান প্রমাণ করতে পারলাম রাইট হ্যান্ড সাইড। 12 নম্বর কোশ্চেনে সাধারণ জ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল। সংক্ষেপে উত্তর লিখুন। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা? লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তবর্তী রেখা। রেনেসার সূত্রপাত কোন দেশে? রেনেসার সূত্রপাত হয় ইতালিতে। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কোন শৃঙ্গ দেখা যায়? বাংলাদেশের সর্ব উত্তরের জেলা থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মুক্তিযুদ্ধে চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অধীনে ছিল? মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম 1 নম্বর সেক্টরের অধীনে ছিল। HTTP এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। বাংলাদেশের শীতলতম ও উষ্ণতম স্থানের নাম লিখুন। বাংলাদেশের শীতলতম স্থান হচ্ছে সিলেটের লালখান এবং উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর। সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র হচ্ছে আফগানিস্তান। 3 এপ্রিল 2007 সালে এরা সদস্য হয়। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তার নাম কি? তার নাম হচ্ছে ইউনিকোড। 2024 সালে সাব প্রমিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে কোন দেশকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা জয়লাভ করেছে? নেপালকে হারিয়ে। সুন্দরবন বাংলাদেশের কোন কোন জেলায় বিস্তৃত? সুন্দরবন বাংলাদেশের 5টি জেলায়, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা ও পটুয়াখালী, এই 5টি জেলায় বিস্তৃত। ডেঙ্গু জ্বরের কারণে রক্তের কোন কণিকা কমে যায়? ডেঙ্গু জ্বরের কারণে রক্তে অনুচক্রিকা কমে যায়। জাতিসংঘ কত সালে কত তারিখে গঠিত হয়?
জাতিসংঘ গঠিত হয় 1945 সালের 24 অক্টোবর। ইন্টারপোল এর পূর্ণরূপ কি? ইন্টারপোল এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। নোবেল পুরস্কারের প্রবর্তক কে এবং কোন সাল থেকে প্রবর্তন করা হয়? নোবেল পুরস্কারের প্রবর্তক হচ্ছে আলফ্রেড নোবেল। 1901 সাল থেকে এটি প্রবর্তন করা হয়। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটির বেতন স্কেল কত? অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটি যদি 16 গ্রেডের হয়ে থাকে তাহলে এর বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এই ছিল মোটামুটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।